ইরানের মুহুর্মুহু হামলায় বিড়াল হয়ে গেছে আতঙ্কিত বাইডেন ও নেতানিয়াহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। এবার চরম প্রতিশোধ নেয় ইসরায়েলি বাহিনীর অবস্থা খারাপ। ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে বাংকার থেকে বাংকারে পালিয়ে নেতানিয়াহু সহ সামরিক কর্মকর্তাদের এই মিটিং সেই মিটিং করতে করতে দিশেহারা অবস্থা। বাইডেনও সুর নরম করেছে। ইরান এমন ধ্বংসাত্মক হয়ে উঠবে এমনটা তাদের ধারণারও বাইরে ছিল। অবস্থা বেগতিক দেখে ইরানের প্রতি ইসরায়েলের পাল্টা হামলা আর দেখতে নারাজ বাইডেন। তিনি রিস্ক নিতে চাইছেন না, কারণ কখন কি ঘটে যায় তা তো বলা যাচ্ছে না। পরে না আমেরিকাই মূল টার্গেট হয়ে যায় ইরানের। ইরানের সশস্ত্র সংগঠনসমূহ তাদের নিজেদের জীবনের চিন্তা কখনোই করে না। এটাই তাদের মূল প্রতিরোধ এবং প্রতিশোধ শক্তি। যারা জীবনকে তুচ্ছ মনে করে আল্লাহর উপর ভরসা করে আদর্শের জন্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে লড়ে যায়, তাদেরকে হারিয়ে দেয়া অসম্ভব। এই বিষয়টা বুঝতে পেরে বাইডেন এখন পিছ পা নিচ্ছেন। নেতানিয়াহুর চোখে মুখেও গভীর চিন্তার রেখা। কি করবেন? পাল্টা হামলা চালাবেন নাকি পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন? বিশ্লেষকরা বলছেন, বাইডেন ও নেতানিয়াহু এতটাই ভয় পেয়ে গেছেন যে তারা এখন ভীরু বিড়ালের মতো আচরণ করছেন। তারা নিজেদের জীবন নিয়ে চিন্তা করছেন, ভাবছেন বর্বর সৈনিকদের জীবন নিয়েও। ওরা না হলে তাদেরকে রক্ষা করবে কে? এটা ওরা ভালো করে জানে। ওদের কাছে জীবনের দাম অনেক বেশি। ওরা পৃথিবীতেই অন্যায় করে বড় হয়ে থাকতে চায়। কিন্তু ইরান ও এই রাষ্ট্রটির সংগঠনের যোদ্ধারা শহীদের মর্যাদা পেতে জীবন দিয়ে লড়াই করছে। ভয়ে আতঙ্কিত হোয়াইট হাউস ইতোমধ্যে জানিয়েছে, প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাহলে তাতে সমর্থন দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের প্রায় 2 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে তিনি এ কথা বলেন। গেল মঙ্গলবার ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এরপর থেকে ইরান ইসরায়েলের সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও ইসরায়েল জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরান বলেছে, হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফোরাইশনের হত্যার জবাবে ইসরায়েলে এ হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তেহরান। ইসরায়েল বলেছে তারা সীমান্ত ঘেঁষা গ্রামগুলোয় ইরান সমর্থিত হিজবুল্লাহর সন্ত্রাসী স্থাপনায় অভিযান চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষত ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করাতে ওয়াশিংটনের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা রয়েছে। কিন্তু এ বিষয়ে ইতিবাচক কোনো ফলাফল এখনও দেখা যায়নি, বরং সংঘাত আরও বেড়েছে। স্থানীয় সময় গত বুধবার হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন। সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে আপনি সমর্থন দেবেন কিনা? বাইডেন সোজা সাপটা জবাব দেন, না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে সেই বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। বাইডেন জানান, এখনকার পরিস্থিতি নিয়ে তিনি ধনী দেশগুলোর জোট G7-এর নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এদিকে ইরানের হামলার কারণে নেতানিয়াহু স্তম্ভিত হয়ে গেছে। তিনি বিড়াল হয়ে দুর্বল হয়ে গেলেও তার হুমকি ধমকি কিন্তু কমেনি। সাথে সাথে মাথা খারাপও হয়ে গেছে তার। নিজেদের দুর্বলতাকে ঢাকতে পাগলামি পদক্ষেপ নিচ্ছে তারা, যা কেউ মানছে না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নাকি ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ গেল বুধবার গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে। অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান
সেটা দেবে না ইসরায়েল। দেশটির সরকার বলেছে জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন অ্যান্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্জ। তিনি বলেছেন, আজ আমি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করছি এবং তার ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করলাম। যে কোনো ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে ইরানের ঘৃণ্য হামলার সমালোচনা করতে না পারলে, যেটা বিশ্বের বেশিরভাগ দেশ করেছে, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখতে পারেন না। ইসরায়েলের দাবি, জাতিসংঘের এই মহাসচিব এখন পর্যন্ত হামাস ৭ অক্টোবর ইসরায়েলে যে হত্যাকাণ্ড ও যৌন নৃশংসতা চালিয়েছে তার নিন্দা করেননি। তাছাড়া হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণারও কোনো পদক্ষেপ তিনি নেননি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তোনিও গুতেরেস তাদের সঙ্গে থাকুক বা না থাকুক, ইসরায়েল নিজেদের নাগরিকদের সুরক্ষা ও জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে কার্যক্রম অব্যাহত রাখবে। গত বছরের অক্টোবরে গুতেরেস বলেছিলেন, আমি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের ভয়াবহ ও নজিরবিহীন হামলার নিন্দা জানাচ্ছি। কোনোভাবেই বেসামরিক নাগরিকদের বেপরোয়াভাবে হত্যা, আহত করা ও জিম্মি করার ন্যায্যতা প্রমাণ করা যায় না। সব জিম্মির সঙ্গে মানবিক আচরণ করতে হবে এবং অতি সত্বর তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তবে একই বক্তৃতায় গুতেরেস এও বলেছিলেন, এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে হামাসের হামলা শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে দম বন্ধ হয়ে আসার মতো, অর্থাৎ ইসরায়েলি দখলদারিত্বে রয়েছে। গুতেরেসের এই বক্তব্যে অনেক ইসরায়েলি ক্ষুব্ধ হন। গত মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের প্রায় ৬ দশকের দখলদারির অবসান চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব গৃহীত হয়। প্রায় সব দেশ প্রস্তাবটির পক্ষে সমর্থন দেন। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের প্রায় ২০০টির বেশি উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইঙ্গিত দেয় যে তেহরান গত মঙ্গলবার রাতের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি করতে চেয়েছে। সেদিক দিয়ে গত এপ্রিলে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেয়ে এবারের হামলা ছিল ভিন্ন। উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা ছিল চ্যালেঞ্জিং। এবছর এর আগে ব্যবহার করা ইরানের ইমাদ ও গদর ক্ষেপণাস্ত্র শব্দের গতির ৬ গুণ গতিসম্পন্ন ছিল। এগুলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে ১২ মিনিট সময় নেয়। এই গতি ঘণ্টায় ৪৬০০ মাইলের বেশি। সেখানে ইরান বলেছে এবার তারা আরও দ্রুতগতির হাইপারসনিক ফাত্তে-২ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল, যেগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১০,০০০ মাইল। ২.৫ বছর আগে যুক্তরাষ্ট্রের করা হিসাবে ইরানের হাতে আনুমানিক ৩,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। সঙ্গত কারণেই বর্তমানে এই সংখ্যা আরও বেশি হবে। তেহরান এসব ক্ষেপণাস্ত্রের বড় অংশই রেখে দিতে চেয়েছে। ইসরায়েল সংকট বাড়িয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে সে সময় ব্যবহার করার জন্য। মাত্র কয়েক মিনিটের মধ্যে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা খুবই অত্যাধুনিক। আকাশেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সেখান থেকে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। এসব ক্ষেপণাস্ত্রের মজুদ কতটা তাও নিশ্চিত নয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করার জন্য সাধারণত দূরপাল্লার ইউএস ইসরায়েলি অ্যারো-৩ ও অ্যারো-২ ব্যবস্থা ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রথম ব্যবহার করা হয় ইসরায়েল হামাস যুদ্ধে। এই ব্যবস্থার সঙ্গে মাঝারি পাল্লার ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়। তুলনামূলক বেশি পরিচিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় স্বল্প পাল্লার সমরাস্ত্র ধ্বংস করার ক্ষেত্রে। প্রায়ই গাজা থেকে হামাস যেসব রকেট নিক্ষেপ করে সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে। গত এপ্রিলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফের অর্থোপদেষ্টা বলেছিলেন, অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা একবার সক্রিয় করলে $৩৫ লাখ ব্যয় হয়, আর ডেভিডস স্লিংয়ের ক্ষেত্রে এই ব্যয়ের পরিমাণ $১০ লাখ। ১০০ বা তার চেয়ে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে কোটি কোটি ডলার ব্যয় হয়। যদিও ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য ৮০,০০০ পাউন্ড বা তার চেয়ে বেশি অর্থ ব্যয় হয়। এপ্রিলে ইরান ৩ শতাধিক ড্রোন এবং ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে মঙ্গলবার তারা তুলনামূলক ধীর গতির ড্রোন ব্যবহার করে। এবার তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলেই ধারণা করা হচ্ছে। এতে করেই ইসরায়েলের যে অবস্থা, তাতে করে বিশ্বের একমাত্র প্রতিবাদী রাষ্ট্র ইরানকে দমিয়ে রাখা সত্যি খুব কঠিন, যা অন্য কোনো ধনবান রাষ্ট্রের ক্ষেত্রেও পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করা তো দূরের কথা, সামান্য রক্তচক্ষু দেখানো সম্ভব নয়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।